একটা 5 বছরের মেয়ে বায়না ধরেছে 10 বছরের ছেলেকে বিয়ে করবে। ভাবা যায়? যেখানে বিয়ে সম্পর্কে কিছুই বুঝে না মেয়েটা, ছেলেটার ক্ষেত্রেও তাই। কিভাবে এই ধারণাগুলো এই ছোট মাথায় এলো? এদিকে মেয়েকে সারাদিন বিয়ের কথা ভুলাতে তহিদা জোহান কত জায়গায় ঘোরাঘুরি করেছে, কিন্তু ফলাফল শূন্য। এই পুচকে মেয়ের মাথায় কিভাবে এই কথা এঁটেছে যে ভুলতে পারছে না, পারবে কি করে? এদিকে যে প্রাণপ্রিয় বান্ধবী ওরফে ননদের মেয়ের মাথায় এগুলো ঢুকিয়েছে তা কি আর কারো জানা? অল্প বয়সে বিয়ে হলে যা হয় আর কি। মেয়েটাকে জিহান তালুকদার জিজ্ঞেস করে। আম্মু, তোমার এগুলো কথা কে বলেছে? বাবাকে বলো তো। কাজল তো মহা বিপদে পড়েছে। এই পুচকে মেয়েকে যা জিজ্ঞেস করে তাই তুতলিয়ে সব বলে দেয়। বেচারি কাজল তো একবার নিজ স্বামী জাওয়াত খানের দিকে তাকায়, তো আরেকবার পিচ্ছি বুড়িটার দিকে। একবার বলে দিলে সব শেষ। বেচারি পানি মুখে নিতে নিতেই বলে উঠে, 5 বছরের পিচ্ছি বুড়িটা। বয়স 5 হলে কি হবে, পিচ্ছি বুড়িটার যে কথা এখনো অনেক বেজে বেজে আসে মুখে। এটার জন্য অবশ্য ডাক্তার দেখাচ্ছে জিহান তালুকদার। তুতলানো কথাগুলো অধিক মাত্রায় শুনতে ভালো লাগে সবার কাছে। পাপা, বিয়ে করব লাবান বলকে। বিয়ে করলে তো ওই লাবান বলের সাথে ঘুমাতে পারবো, তাই বিয়ে করব। মেয়ের কথায় চোখ বড় বড় হয়ে যায় জিহান তালুকদারের। বিয়ে করলে একসাথে থাকতে পারবে মানে কি? হাই, এই মেয়ের মাথায় কে এগুলো ঢুকিয়েছে? জিহান তালুকদারের ধারণা তার বউ আর একমাত্র বেস্টি ওরফে শালার বউয়ের কাজ এটা। কদিন ধরে দুই বান্ধবী কি বিয়ান বিয়ান বলে ডাকাডাকি করছিল। জিহান তালুকদার নিজের বউয়ের দিকে তাকাতেই কাদো কাদো সুরে বলে দিয়েছে সে কিছু জানে না। এবার কাজলের দিকে তাকাতে সেও কিছু বলতে যাবে, তার আগেই তুতলিয়ে তুতলিয়ে বলে উঠে পিচ্ছি বুড়িটা। পাপা, তুমি সুন্দরী মাকে কিছু বলো না। আমি তো সুন্দরী মার কথা বলিনি। আমাকে সুন্দরী মা বলে দিয়েছে সুন্দরী মায়ের কথা বললে তুমি বকা দিবে। তাহলে আমি তো বলিনি, তুমি আমার সুন্দরী মাকে বকা দিচ্ছ কেন পাপা? এবার জামাত খান অট্ট হাসিতে ফেটে পড়ে। সে তো আগেই ধারণা করেছে এটা তার পিচ্ছি বউয়ের কাজ। এবার বন্ধু ওরফে একমাত্র বোনের স্বামীর দিকে চেয়ে বলে ওঠে, শালা, আরো বিয়ে কর পিচ্ছি মেয়েকে, সামাল দে এবার বউয়ের সাথে মেয়েকে। আমার জীবনটা তো শেষ করলে নিজের বন্ধুকে ঘাড়ে চেপে দিয়ে এখন বস শালা। জিহান তালুকদার এবার কাজলের সামনে এসে কান টেনে ধরে বলে ওঠে, এই যে ফাজিল, তোর মতো বাঁদর বানাতে চাচ্ছিস আমার মেয়েকে, বলো এগুলো কেন শেখালি? শর্ত হারামি, তোর বউ শিখিয়ে দিয়েছে, তোর বউকে জিজ্ঞেস কর আমায় কেন বকছিস। হারামি, কানটা তো ছাড়। যাও, দেখছো না তোমার বন্ধু আমার কানটা ছিঁড়ে ফেলছে তো। এই শালা, আমার পিচ্ছি বউয়ের কান ছাড়, তোর বউয়েরটা ধর। বেশ করেছে, শিখিয়ে দিয়েছে, আরও শিখ তোর মেয়েকে। সব দোষ তোর নিজের। আমার বোনটাও তো পিচ্ছি থাকতে বিয়ে করেছিস, এখন নিজের মেয়ের বেলায় এমন কেন? তারা আমাদের থেকে আধুনিক যুগের হবে, আমাদের থেকে 10 বছর এগিয়ে থাকবে, এটাই স্বাভাবিক নয় কি শালা? মেয়েকে হাসি দিয়ে কাজল তার স্বামীর বুকে চাপতে ধরে, আর তার বোন তহিদাও ভাইয়ের বুকে চাপিয়ে পড়ে। ইস, কতই না সুন্দর দৃশ্য, মন প্রাণ জুড়িয়ে যায়। কথায় আছে না, যায় দিন ভালো আসে দিন খারাপ, আসলে তাই। চাঁদের আলোয় আধার ধরনী যখন নিস্তব্ধ, তখন চাদর গায়ে দাঁড়িয়ে স্মৃতিচারণে ব্যস্ত কাজল খান। হঠাৎ ফোন কল এসে জানান দেয় কিছু গুরুত্বপূর্ণ কথা। হাতের স্মার্টফোনটি টেবিলের উপর রেখে নিজের বিছানায় গিয়ে গায়ে দেয়, আর শান্তিতে একটা ঘুম দিবে। জানুয়ারির শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস হয়ে ওঠে এক অন্যরকম সুন্দর। চারিপাশে ফুলের কি বাহার, নাম জানা না জানা কত ফুলের সমারোহ। সবচেয়ে আকর্ষণ করে বাগান বিলাস ফুলের গাছাগুলো। রাস্তার ধার দিয়ে কিছু পথচারীদের দেখা যায় ছবি তুলতে, তার মধ্যে অবশ্য প্রেমিক প্রেমিকাই বেশি, কিন্তু তারা একেবারে শালীনভাবে ছবি তুলছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতিতে ছাত্রদের প্রভাব ব্যাপক। বিভিন্ন রাজনৈতিক দল ও ছাত্র সংগঠন সক্রিয়, যা ক্যাম্পাস জীবনে আন্দোলন, মিছিল, সেমিনার এবং হল কেন্দ্রিক কার্যকলাপের মাধ্যমে প্রকাশ পায়। যদিও সম্প্রতি হলগুলোতে রাজনীতি নিষিদ্ধ করার চেষ্টা চলছে। ছেলেমেয়েরা যায় পড়ালেখা করতে, কিন্তু তাদের কোনো কোনো সময় শিকার হতে হয় বাজে পরিস্থিতির সাথে। গত 3 বছর আগেও কি বাজে অবস্থা ছিল হলগুলোতে। গাদাগাদি করে এক রুমে 6 থেকে 7 জন থাকতো, 2 জনের রুমে। আর সন্ধ্যার পর বিশ্ববিদ্যালয় এরিয়ে হয়ে ওঠে অ্যাডাল্টদের মিনি বাসর সাইট এরিয়া। তাই তো কড়াকড়ি ভাবে এরিয়ার এমএলএ এর কাছে দায়িত্ব পড়ে। আর দক্ষতার সাথে ঢাকার অ্যাডভোকেট
এমএলএ কাজল খান নিজ ছেলের সাথে এই দায়িত্ব তুলে দেয়, যা সুনিষ্ঠার সাথে পালন করে। তার অবশ্য একটা আলাদা পরিচয় আছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের নেতা সে, যার এক ডাকে সারা দেশের স্টুডেন্ট একত্র হয়ে যায়। নাভান ভার্সিটির শেষ বর্ষের ছাত্র। সবচেয়ে বড় কথা, পুরো বাংলাদেশ শেহতাজ খান নাভান বলতে পাগল। কত প্রডিউসাররা তাকে মুভি নাটকের জন্য অফারও করেছে। তার বডি কোরিয়ান ছেলেদের মতো, ফর্সা গালে খোঁচা কুচকুচে দাড়ি, গিটার ঝুলিয়ে দামি বাইক নিয়ে যখন ভার্সিটির ক্যাম্পাসে ঢুকে তখন ছেলে মেয়ে উভয়ে হা করে তাকিয়ে থাকে। মাশাল্লাহ, আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর। যেমন তার অ্যাটিটিউড তেমন গালের গলা। আর গিটারটা তো অস্থির বাজায়। গানটা সে খুব কম গায়, কিন্তু যখন গায় তখন চারিদিকে হই হই পড়ে যায়। সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে তার অ্যাডাম স্যাপেল ঠোঁট, চুল আর বডি, যা একবার দেখলে আবার কোনো নারী ফিরে তাকাবেই। কিন্তু এই ছেলের মুডের কারণে মেয়েরা পাত্তা পায় না। তার মেয়ে ফ্রেন্ড বলতে ওই রকম কেউ নেই। আছে বন্ধু কম, ভাই বেশি, দুজন জানে জিগার দোস্ত ও একটা মেয়ে ফ্রেন্ড। ভার্সিটির এরিয়ায় তার একজন প্রতিদ্বন্দ্বী রয়েছে, তার নাম নিলয় চৌধুরী। ভার্সিটি ক্যাম্পাসে বাইক নিয়ে ঢুকতেই সব মেয়েরা হা হয়ে আছে শেহতাজ খান নাভানের উপর। এতে যে সে খুব বিরক্ততা দেখিয়ে বুঝে যাচ্ছে। কিন্তু তাতে কি, মেয়েরা যে এই সুদর্শন ছেলেকে কাছ থেকে দেখতে পাচ্ছে এটাই বা কম কিসের। নাভান এদিক সেদিক তাকিয়ে কাউকে বিরক্ত নিয়ে খুঁজতেই তার সামনে এসে হাজির হয় নিলয় চৌধুরী। বেশ রাগান্বিত সর্দার, কিন্তু মুখে হাসি দেখে বোঝা যাচ্ছে তাদের মধ্যে মধুর সম্পর্ক। মিষ্টি ভাষায় তারা কথা বলছে, কিন্তু তা যে না। সবাইকে দেখায় এক, আর আড়ালে তারা আরেক ব্যক্তি। নিলয় থুতনি ঘষে তীক্ষ্ণ চোখে বলে ওঠে, শাহাদাত খান নাভান, তুই আবারও আমার পিছু নিয়েছিস। আমাদের কিন্তু চুক্তি হয়েছে, তুই তোর ডিপার্টমেন্টে থাকবি আর আমি আমার। আমাদের এরিয়া 2 ভাগে বিভক্ত। কথার বর খেলাপ করছিস তুই। এবার নাভান চুলগুলো পিছনে দিকে ব্রাশ করে কপাল ঘষে নিলয় চৌধুরীর মতো করে বলে ওঠে, উফ, সো স্যাড মিস্টার নীলা চৌধুরী, আবারও হেরে গেলি। বলে যাস না, তোর এরিয়ার ধারণা শেহতাজ খান নাভান, যেখানে পুরো ঢাকা শহর শেহতাজ খানের এক কথা উঠবে বসবে, আর তুই তোর সো কল্ড এরিয়ার কথা বলছিস। হাউ ফানি। নিলয় যেন এবার বেশ ক্ষিপ্ত হয়ে যায়, কিন্তু না, সে নিজের রাগ কন্ট্রোল করে। সামনে নির্বাচন, এখন রেগে কিছু করলে সব হারাতে হবে আর তার বাবার সম্মানও নষ্ট হবে। সে বখাটে মেয়েবাজ হতে পারে, কিন্তু বাবার সম্মান নষ্ট হোক তা সে চায় না। যা করে আড়ালেই করে, সবকিছুর প্রতিনিধি থাকে। আগে যেমন প্রতি ডিপার্টমেন্টে ছিল, কিন্তু এখন তা না। নির্বাচনের জন্য দল থাকবে, এটাই স্বাভাবিক। সেটা যে কোনো জায়গায় হতে পারে। নির্বাচন মানেই দল গঠন ও ভোটের মাধ্যমে জনগণের প্রিয় প্রতিনিধি ঠিক করা। গত 3 বছরে একবারের জন্য নিলয় এই প্রতিনিধি পায়নি। তার একমাত্র কারণ শেহতাজ খান নাভান। এবার বেশ আটসাট বেঁধে নেমেছে নিলয়। এখানে হলগুলো 2 ভাগ করা, বলতে গেলে 2 এরিয়ার, যার এক এরিয়ার দায়িত্বে আছে শেহতাজ খান নাভান, আরেক এরিয়ার দায়িত্বে রয়েছে নিলয়। যার হল স্টুডেন্ট বেশি, তার তো দল বাড়ি থাকবেই। নাভান কটাক্ষ করে বলে, মেয়েদের বডি দেখিয়েও দ্য বিগ স্টাইলিশ হ্যান্ডসাম বয় নীলা চৌধুরী মেয়েদের তার কবজা নিতে পারে না। সো স্যাড। নিলয় পাল্টা উত্তরে বলে ওঠে, এইসব তুই কি করছিস? আই অ্যাম ড্যাম শিওর, তা না হলে সবাই আমার হলে ওঠে। সকাল হতে না হতে তোর হলে চলে যায় কেন? আর তুই তারে সিট দিছিস কেন? পিছন থেকে অধীর খান কিছুটা ঠাট্টা সুরে বলে ওঠে, ভাই নিলয়, শীতকাল এসেছে, তোকে একটা পরামর্শ দেই। আমি আবার ফ্রিতে জ্ঞান দেই, তার জন্য অবশ্য চার্জ নেই না। যাই হোক, তোকে একটা সেই পরামর্শ দেই, তুই ছেলে ট্রিট দিতে পারিস, আমি কিছু মনে করব না। ঠোঁটে হাসি রেখে আবার বলে ওঠে, শীতকাল এসেছে, দিনে সবজি বেচবি আর রাতে পিঠা বেচবি। এই রাজনীতি তোর জন্য না ভাই। আর পড়াশোনায় তো ঘোড়ার ডিম পাস, থাকার ভিতরে খালি বডিটা। মগজে বুদ্ধি না থাকলে বটি থুকু, বডি দিয়ে কি হবে? এবার মনে হয় নাভানও হাসলো, কিন্তু না, এই মুডি ছেলেটা তো হাসেই না। এই যে অধীর কত মজার কথা বলে, অন্য সবাই হেসে মাঠে গড়াগড়ি খায়, কিন্তু নাভান নির্লিপ্ত হয়ে বসে থাকে। মাঝে মাঝে অধীরের মনে হয় নাভানের লাভ ফাংশন আর হাসার ফাংশন মহান আল্লাহ তাআলা দেয়নি। তখন অধীর নিজেকে সান্ত্বনা দেয়, থাক, বন্ধু আমার দেখতে তো মাশাআল্লাহ কত গুণের অধিকারী, বাইক রাইডার, চ্যাম্পিয়ন, নিজের একটা ব্যবসা রয়েছে যা দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে নাম উজ্জ্বল করেছে। থাক, আল্লাহ তো সবাইকে সব দেয় না। তখন নিজের মনে অধীর আবারও বলে ওঠে,
যদি থাকে নসিবে, বন্ধু একদিন প্রেমে পড়িয়া একা একা হাসিবে। নিলয় বেচার একটু বেশি অপমানিত হলো যেন। ওদের স্পষ্টবাদী ছেলে, যা বলে ডিরেক্ট। নিলয় আন্না দাঁড়িয়ে হুমকির স্বরে বলে ওঠে, ভাবিস না আমি আমার জায়গা থেকে সরে যাব। শেষ জিতটা দেখবি আমার হবে। আর তোর ক্ষমতার থেকে কিন্তু আমার ক্ষমতা কম না। আমার বাবা মন্ত্রী, ভুলে যাস না। আমি মন্ত্রী আজমির চৌধুরীর ছেলে। নিলয়ের উদ্দেশ্য আবারও অধীর বলে ওঠে, দুল দুল দোলনি, মানুষ চিনতে শিখনি, বাস খাবে যখনই, শিক্ষা হবে তখনই। না আর এক মুহূর্তও দাঁড়ালো না নিলয়। নিলয় যেতেই নাভান অধীরের দিকে তাকিয়ে রাগান্বিত স্বরে বলে, তোর ফোন কই? কেন? দে ফোনটা দে। পকেট হাতে ফোনটা নাভানের দিকে বাড়িয়ে দিতেই গম্ভীর মুখে বলে ওঠে নাভান। যে ফোন দরকারের সময় কাজে লাগে না সে ফোনও দরকার নেই। বেচারা অধীর না বুঝে হাসি মুখে ফোনটা দিতেই নাভান ফোন হাতে নিয়ে পুকুরে ঢিল মারে। বেচারা অধীর ছুটে যায় ফোন উঠাতে। হুজুগের বসে ভুলে বসেছে নাভান, লেকে ফোনটা ঢিল মেরে ফেলেছে। কি আর, ঝপার শব্দে পানিতে পড়ে অধীর। চারিদিকে ছেলেমেয়েরা ছুটে আসে দেখতে। এসে দেখে অধীর রাগী চোখে নাভানের দিকে চেয়ে আছে। তাদের বুঝতে বাকি নেই আবারও নাভানের রাগের শিকার হতে হয়েছে অধীরকে। তাদের খুনসুটি সবাই দেখে উপভোগ করে। দুজন দুই মেরুর, একজন প্রাণবন্ত আরেকজন গম্ভীর। অধীর যখন বুঝতে পারে হুজুগ এসে পানিতে ঝাঁপ দিয়ে দিয়েছে, তখন কোমর পানিতে দাঁড়িয়ে কোমরে দুই হাত রেখে নাভানকে উদ্দেশ্য করে বলে, এটা কি করলি তুই? সালাম, আমার ফোনটাকে কেন হত্যা করলি? এর দায়ে তোর নামে আমি অ্যাডভোকেট কাজলের কাছে মামলা দেব। ছেলেমেয়েরা অধীরের কথা শুনে হাসে। মায়ের কাছে ছেলের নামে মামলা দিবে, তাও ফোনের জন্য? লাইক সিরিয়াসলি? বাইক স্টার্ট দিতে দিতে নাভান বলে ওঠে, যদি তোর বডি মেয়েদের চোখে ধর্ষণ না করতে চাস তো জলদি আয়। ব্যাস আর কে পায় অধীরকে। নিজের শরীর দু হাতে বুকে ঢেকে মেয়েদের উদ্দেশ্যে বলে, এই নির্লজ্জ শাকচুন্নিরা, দূর হ। আমি তোমাদের চোখে ধর্ষণ হতে চাই না। এটা আমার বউয়ের হক। বেচারা বউকে তখন কি জবাব দেব? তার থেকে বড় কথা, নজর লাগবে তোদের। আমায় আজ কিউটি পাই নজর টিকা দেয়নি। ও মাই গড। বলে ছুট লাগায় নাভানের বাইকের পিছু। বেশি দৌড়াতে হয় না অধীরকে। বাইকের স্পিড স্লো হতেই অধিক লাফ দিয়ে উঠে পড়ে। চলো না, জানো প্লিজ, 2 বছরের ব্যাপার, প্লিজ। আমি অনেক কষ্ট করে বাবাকে রাজি করিয়েছি। হিমালয়ের কোলে অবস্থিত নেপাল বিশ্বের প্রকৃতি প্রেমীদের কাছে পর্যটনের এক আকর্ষণীয় জায়গা। ভক্তপুরের প্রাচীন আকর্ষণ, চিতওয়ানের বন্য প্রাণীর বিস্ময় এবং সাগর মাতার সৌন্দর্য ভ্রমণকারীদের আকৃষ্ট করে। বিশ্বের সবচেয়ে উচ্চ পর্বতগুলোর কয়েকটি অবস্থানও এখানে। দুঃসাহসী অভিযান পছন্দ করেন এমন মানুষের কাছে অন্যতম আকর্ষণীয় স্থান হয়ে আছে এই দেশ। নেপালের দ্বিতীয় বৃহত্তম শহর পোখারার অবস্থান হিমালয়ের প্রবেশদ্বারে। পোখারা এলাকাটি নেপালের রত্ন হিসেবে পরিচিত। এখানকার ফেব্রুয়ারিতে তুষারাবৃত অন্নপূর্ণা পর্বত শৃঙ্গের প্রতিচ্ছবি দেখা যায়। রোম্যান্স প্রেমীরা ভোরের দিকে সারাংকোট থেকে হিমালয় অঞ্চলে সূর্যোদয় উপভোগ করতে পারেন। আছে প্যারাগ্লাইডিং এর ব্যবস্থাও। কাঠমান্ডুর চেয়েও এই শহরে বাতাস বেশি পরিষ্কার। এখানকার জলবায়ু বেশ স্বস্তিদায়ক। একই সঙ্গে মনোরম পরিবেশ ও দুঃসাহসিক অভিযানের স্বাদ নিতে চাইলে নেপালের পোখারা অবশ্যই দর্শনীয় একটি স্থান। নেপালের পোখারা অঞ্চলের ধামপুস গ্রামটি অন্নপূর্ণা রেঞ্জের মনোমুগ্ধকর দৃশ্য, সংস্কৃতির অভিজ্ঞতা এবং শান্ত গ্রাম্য পরিবেশ। নেপালের এই শহরে গত 5 বছর হয়ে এসেছে তারা রাশিয়া থেকে মেহেরিমা ইসলাম হেরা নামের মতো যেন সুন্দর মেয়েটা শুধু সুন্দর বললে ভুল হবে, অত্যাধিক সুন্দর এই মেয়ে। রাশিয়ান দেশে জন্মগ্রহণ করার কারণে কি এই সৌন্দর্য নাকি আল্লাহ তাকে এমন সৌন্দর্যের অধিকারী বানিয়েছে ভালোবেসে যত্ন করে? না, আল্লাহ তো তার একার না। আল্লাহ সৃষ্টি সবকিছুই সুন্দর, তার মধ্যে একজন সে। অধিক সৌন্দর্যের অধিকারী মেহেরিমা ইসলাম হেরা। হেরার মা নেই, বাবা তার ব্যবসার কাজে দেশে দেশে ঘুরে। রুষারও মা নেই, তার বাবা ইতালি থাকে। হেরার বাবার সাথে খুব ভালো বন্ধুত্ব, তাই তো মাহারা 2 মেয়েকে একসাথে রাখে। মেয়েদের যখন যা লাগে তাই বলতে দেরি হয়, দিতে দেরি হয় না। অত্যাধিক ভালোবাসে মেয়েদের, তাই তো মেয়ের কথা রাখতে বাংলাদেশে যেতেও রাজি হয়ে যান জাওয়াত খান। রুষা মেয়েটাও অধিক মাত্রায় সুন্দরী। হেরার চুলগুলো কোমর অব্দি, আর রুষার চুল বিদেশি স্টাইল, ছোট। দুজনই আগুন সুন্দরী বলা যায়। হেরা সারাদিন ঘুরঘুর করছে মেয়েটাকে রাজি করানোর জন্য, কিন্তু এই মেয়ে যা ভাব ধরেছে যেন বাংলাদেশ নামে কোনো দেশ আছে তা তার অজানা। হেরার তো মন চাচ্ছে থাপ্পড় দিয়ে গালে ব্লাশন ফুটিয়ে তুলতে, কিন্তু না, এই মেয়ের কাছে সব
সে রাজি তো বাংলাদেশ কনফার্ম হবে যাওয়া তার জন্য। তার গানের গলা বরাবরই ভালো। সে চায় বাংলার গান, নাট্যশিল্প এগুলো খুব ভালো করে শিখতে, কিন্তু বিদেশে তা হবে না, তাই তো এত তোড়জোড়। তোর এই নেপাল শহর ছেড়ে কোন দুঃখে বাংলাদেশে যেতে মন চাচ্ছে? তার চেয়ে বড় কথা, ওই বাংলাদেশে আমাদের জন্য অভিশাপ, ভুলে গেলি? না, ভুলিনি, এজন্য তো যাওয়া। কথাগুলো মনে মনে বলে ওঠে মেহেরিমা ইসলাম হেরা। রুষা এবার সন্দেহ ভাজন চোখে তাকায়। কি ব্যাপার বলতো? তুই নাট্যশিল্পকলা নিয়ে পড়ছিস, ভালো কথা। এখানে তো কত ভার্সিটি আছে, এমনকি আঙ্কেলও বলেছে তোকে অন্য দেশে যেতে, কিন্তু তুই ঘুরে ফিরে বাংলাদেশে কেন? কাহিনী কি মামা? শোন, মনের মধ্যে কূটনীতি কিছু চললে ফটাফট বলে ফেল। রুষার কথার পৃষ্ঠে হেরা বলে ওঠে। ছি রুষা, তুই এত দিনে আমায় এই চিনলি? এই জীবন রেখে কি লাভ আমার? যা, আজ থেকে আমি আমার রাস্তায়, তুই তোর রাস্তায় চলবি। যেখানে বিশ্বাস নেই, সেখানে থেকে কি লাভ? হইছে নাটকবাজ মহিলা, নাট্যকর হইতে পারবি তুই, আর পড়াশোনা তো ওই সাবজেক্ট নিয়েই। আমি কিছু বললেই এগুলো কথা বলিস। তোর মতো সারাদিন তো উপন্যাসের নায়কদের উপর ক্রাশ খাই না, যাদের কোনো অস্তিত্ব নেই তাদের নিয়ে সকাল সন্ধ্যা ভাবিস। ছ্যা, ছোট লোকের ব্যাপার স্যাপার। হেরার কথায় তরাত গতিতে বলে ওঠে। এই, তুই উপন্যাসের নায়কের ডায়লগ বললি কেন? একদম আমার হিরোর ডায়লগ বলবি না, কপিবাজ মহিলা। এবার হেরা বেশ রেগে যায়। খাটের উপর পা ভাঁজ করে বসে, চোখ ছোট ছোট করে বলে ওঠে। এ লুচ্চা মহিলা, আমি খাই, তোর উপন্যাসের নায়করা খায়। আমি গাড়ি দিয়ে চলি, তারাও চলে। আমি কথা বলি, তারাও কথা বলে। আরে মহিলা, ক খ গ চন্দ্রবিন্দু স্বরেও থেকে ও এর ভেতরে যা শব্দ গঠন হবে তা কি কপি নাকি? তাহলে তাদের উগান্ডা দেশের ভাষা ব্যবহার করতে বলিস। তোর উপন্যাসের নায়ক ভাগ্য ভালো হাগে না, তা না হলে বলতি আমি ওইটারও কপি করি। গেট আউট। এই, আবার আউট বললি কেন? রিচান্স তো আউট বলে। না, আর সহ্য করা যায় না। এই মেয়েটার স্বভাব এমনই। কে জানি বলেছে অল্প বয়সী যুবক যুবতীদের মাথা নষ্ট করার একমাত্র মাধ্যম উপন্যাস পড়া। সে একদম ঠিক কথাই বলেছে। প্রমাণ সহিত তার একমাত্র জানি জিগার দোস্ত রুষা শিকদার তো আছেই। মেয়েটা এত উপন্যাস পড়ে, এই জন্য তো কোনো ছেলেদের পছন্দ হয় না। আরে ভাই, ওইটা তো নিজে লিখে একটা ক্যারেক্টার তৈরি করে, আর বাস্তবতা তো আলাদা। এই পাগল মেয়েকে তা কে বোঝাবে? হেরার আগে চোখে তাকিয়ে মোনাজাতের মতো করে বলে ওঠে। ও মোর আল্লাহ, এই ডায়লগ গুলা পৃথিবীর বুক থেকে মুছে ফেলো, দয়া করে রহম করো আল্লাহ। রুষা ও হেরা বাংলাদেশে এসেছে আজ 1 সপ্তাহ। এর মধ্যে তাদের ভর্তির সকল রকম ফর্মালিটি পূরণ করা হয়েছে। তারা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আধা ঘন্টা দূরত্বে ফ্ল্যাট নিয়েছে। রুষা বেচারি তো নখ কাটছে আর রুমে পাইচারি করছে। ফ্ল্যাট থাকতে তারা হলে উঠতে যাবে কেন? এমনই এক আপুর কাছ থেকে শুনেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিট পাওয়া খুব টাফ। কেউ শাহবাগ থেকেও হলে সিট পায়, আবার কেউ পঞ্চগড় থেকে এসেও সিট পায় না। হল পলিটিক্স খুবই ভয়াবহ। বড় আপুদের জামা কাপড় ধোয়া, রান্না করা, তাদের মালামাল এনে দেওয়া, এভাবে টানা কয়েক মাস কাজ করার পর আপুদের মন জয় করে হয়তো একটা লিগ্যাল সিট পাবেন, আর তা না হলে গণরুমে অসহ্য কষ্ট সহ্য করতে হবে। আমি জানি না আপনি কি করেন। আপনি যদি ঢাবিতে সত্যি ভর্তির ইচ্ছা প্রকাশ করেন, তাহলে আপনার জন্য একটা উপায় আছে। প্রথমে আপনার ঢাবির পরিচিত কোনো বড় ভাই বা বোনের কাছে বিষয়টি বলবেন। এরপরে যখন হলে উঠবেন, তখন ওই হলের বড় আপুদের সাথে ভালো সম্পর্ক রাখবেন। রোকেয়া, কুয়েত, মৈত্রী, বঙ্গমাতা, ফজিলাতুন্নেসা মুজিব হলে খুব ভয়াবহ রাজনীতি, আর শামসুন নাহার হল, সুফিয়া কামাল হলে রাজনীতি কিছুটা কম। মোদ্দা কথা, আপনি যদি ঢাকার স্থানীয় হন, তাহলে সবাই আপনাকে পরামর্শ দিবে হলে না উঠতে, কারণ দেশের অনেক দূর দূরান্ত থেকে মেয়েরা এসে গণরুমে বছরের পর বছর কাটিয়ে দিচ্ছে। মানবিক দিক বিবেচনায় আপনি হলে উঠতে খুব বেগ পেতে হবে। আর আপনার অর্থনৈতিক অবস্থা যদি খারাপ হয়, তাহলে হয়তো গণরুমে উঠতে পারেন, তবে সেখানে কষ্ট এবং বড় আপুদের নির্যাতন সহ্য করার মানসিক প্রস্তুতি নিতে হবে। 25 থেকে 40 জন পর্যন্ত ছাত্রী থাকে। ছেলে মেয়ে উভয়দেরই এরকম ভোগান্তি পোহাতে হয়। গণরুমে কোনো খাট নেই। ফ্লোরের উপর একটির পর একটি তোষক পেতে ছাত্রছাত্রীরা শুয়ে থাকে। শোয়ার ব্যবস্থা ইঞ্চিখানেক দূরত্ব হওয়ায় রাতে প্রচুর গরম লাগে, তাই মাঝে মাঝে হলের ছাদে ছাত্রছাত্রীরা গিয়ে ঘুমায়। গণরুমগুলোতে নিত্য প্রয়োজনীয় বিভিন্ন জিনিস, বই, ব্যাগ, পোশাক ইত্যাদি রাখার ব্যবস্থা নেই, তাই অনেক সময় প্রয়োজনীয় অনেক জিনিস চুরি হয়ে যায় বা হারিয়ে যায়। ঘিঞ্জি হওয়ায় মশারিও অনেকাংশে ব্যবহার করার জায়গা থাকে না, তাই রাতভর মশা কামড়ে ঘুমোতে পারে না ছাত্রছাত্রীরা। এর উপর বাড়তি হিসেবে আছে ছারপোকা। অনেকে তাই না ঘুমিয়ে ঘরের জানালা দিয়ে অপেক্ষা করে রাত পোহানোর।
রাতের ঘুম সকালে পূরণ করার ব্যর্থ চেষ্টা থাকে তাদের। বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আগামীর ভবিষ্যৎ, তাই গণরুমে বসবাসকারী এই ছাত্রদের বসবাসের মান উন্নয়নের কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নিলে তাদের সামনের দিনে পথ চলা সহজ হবে, কিন্তু তারা এদিকে লক্ষ্য করে না। দায়িত্ব দিয়ে রাখে রাজনীতি দলের লিডারদের উপর। রুষা এক লাফে খাটের উপর বসে কাঁদো কাঁদো গলায় বলে ওঠে, মামা আমি যাব না, এত সুন্দর জীবন আমার। আমি কেন ছাড় পোকার কামড় আর ওই পেটিকো কাজ করতে যাবো? তোর শখ থাকলে বল, আমার যা কাপড় আছে সব আমি তোরে দিমু পরিষ্কার করতে, দরকার পড়লে ভাড়া করে এনে দেবো, তাও আমি ওই ক্যাম্পাসে যাবো না। কাঁদো কাঁদো মুখ করে বলে ওঠে কথাটা রুষা। হ্যারা মনে মনে বলে, এই মেয়ে এত কথা বলে? কই, হ্যারাও তো বকবক করে, তাই বলে এত ওভার না। না, বাংলাদেশ যখন এসেছে তখন পাবনা থেকে এই রসুন রানীকে ঘুরিয়ে আনতে হবে। পাগলের সাথে দেখা করে যদি একটু পাগলামি বন্ধ হয়। হ্যারা নিজের কাপড় ভাঁজ করতে করতে বলে ওঠে, শোন রসুন রানী, জানিস সামনে না বই মেলা হবে, কিছুদিন পর যাবি? বইমেলার কথা শুনে মেয়েটা সব ভুলে হ্যারার সাথে ঘেঁষে বসে হাস্যমুখ নিয়ে বলে ওঠে, সত্যি বলছি। এই পাখি বল না, কবে নিয়ে যাবি? নিয়ে যেতে পারি, কিন্তু আমার কথা সব শুনতে হবে। এসেছি এনজয় করতে, তাই যদি না করতে পারিস তাহলে এসে লাভ কি? হ্যারা থেমে আবার বলতে থাকে, আরে আমি থাকতে কিছু হবে না তোর, আমরা ঝামেলায় জড়াবো না, জাস্ট সাধারণ স্টুডেন্টদের মতো চলবো। হ্যারা যা মেয়ে তার উষার থেকে কে ভালো জানে, তাই তো এত ভয়। শান্ত মাথায় সব বোঝায় হ্যারা তার রসুন রানীকে। মেয়েটাও বোঝে সত্যি বলতে বাংলাদেশের কালচারে তাদের খুব ভালো লাগে, আর নাট্য শিল্পকলা তো সব দেশ থেকে এগিয়ে আছে, তাই তো এখানে আসা তার। কিন্তু তারা যে বাইরের দেশ থেকে এসেছে তা গোপন রাখছে সবার কাছ থেকে। বাংলাদেশের মানুষ একটু অন্যরকম। কিছু মানুষ আছে টাকা পয়সা দেখলে পিছন পিছন ঘুরে, তো কিছু মানুষ আছে নিচু ক্লাসের মানুষের সাথে খারাপ বিহেভ করে, তাই তো তারা জানাতে চায় না তারা আসলে কি সোসাইটি থেকে বিলং করে। এদিকে অ্যাডভোকেট এমএলএ কাজল অধীরের রুমে এসে তার জ্বর চেক করছে। নাভানকে পাঠিয়েছে মেডিসিন আনতে। নাভানও গম্ভীর মুখ করে চলে গেছে মেডিসিন আনতে। রাত তখন 11টার কাটায়। জ্বরের ঘোরে ছেলেটা কেমন করছে। কাজল ছেলের কপালে চুমু খেয়ে মাথায় জলপট্টি দিতে থাকে। বিড়বিড় করে অধীর বলে উঠে, কিউটি পাই, তোমার ছেলে আমার এই অবস্থার জন্য দায়ী। তোমার ছেলের জন্য আমার ফোনটা ইন্তেকাল করেছে। তোমার ছেলের জন্য ওই শাকচুন্নিরা আমার বডিতে মুখ লাগিয়েছে, যার জন্য আমার শরীর ব্যথা করছে। তোমার ওই পেঁচামুখো ছেলের মুখে কি জন্মের সময় মধু দাওনি কিউটি পাই? নাকি দাম বেশি দেখে কিনতে পারোনি? তুমি কি আগে গরিব ছিলে? ছেলের এমন দুষ্ট কথায় কাজল মনে হয় মজা পাচ্ছে। এই ছেলেটাই তো তার হাসির কারণ। নাভান তো কথাই বলে না ঠিক মতো। যা বলবেন তিনি সব শুনবে, কিন্তু গম্ভীর মুখে। আর একটু হাসলে কি এমন হয়? 10 বছর বয়স থেকে ছেলেটার মুখে আজ অব্দি হাসি দেখতে পায়নি কাজল। ভাবনার মাঝে নাভান মায়ের হাতে মেডিসিন ধরিয়ে দিয়ে বলে, তুমি যাও রুমে, আমি আছি। ছেলের কথায় কাজল ছেলের মুখ পানে তাকাই। ইস, ছেলেটা কি যে সুন্দর হয়েছে। একবার চোখ রাখলে চোখ ফেরাতে মন চায় না। তার কলিজাই ছেলে। এই ছেলের কিছু হলে সে যে বাঁচবে না। এই ছেলেই যে তার দুনিয়া। ইদানিং ছেলেটার গম্ভীর ভাবটা বেশি দেখা যায়। আগে থেকে কি ছেলেটা আরো সুন্দর হয়েছে? হয়েছে। এই যে এখন ছেলেটা কেমন মুখে হালকা দাড়ি রেখেছে, তাই তো আরো ভয়ঙ্কর সুন্দর লাগছে। মাঝে মাঝে ভাবে কত মেয়ে পাগল জানি তার ছেলের বউ হবার জন্য। ছেলের হাত নিয়ে আঙ্গুলের দাঁতে কামড় দেয় কাজল। শব্দ করে চুমু খায় ছেলের কপালে। আমার আব্বাজান, আমার কলিজা। এবার অধীর বেশ রেগে যায়, ক্ষিপ্ত গলায় বলে, কিউটি পাই, এত দামি জিনিস ওরে দিলা কেন? আমি কলিজা হমু। ছেলের কথায় কাজল হাসে, হাস্য মুখে বলে ওঠে, আচ্ছা, একজন ফুসফুস একজন কলিজা হয়েছে, এইবার মেডিসিন খা। নাটকবাজ পুরুষ। কথাখানা বিড়বিড় করে বললেও অধীর শুনে ফেলেছে। তার কান অব্দি কথাখানা যায়নি ঠিকই, কিন্তু অধীর নাভান ঠোঁট নাড়ানোতে বুঝে ফেলেছে সে কি বলেছে। শুধু কি ঠোঁট নাড়ানোতে, সে তো নাভান ইশারাই দিলে সব বুঝে ফেলে। ছেলেদের খাবার খাইয়ে কাজল নিজের রুমে চলে যায়, আর নাভান অধীরের পাশে বসে থাকে। ছেলেটার শরীর মেয়েদের থেকে নাজুক, একটু শরীরে বৃষ্টির ফোঁটাও পড়তে পারে না। জ্বর ঠান্ডা সাথে সাথে এসে পড়ে। নাভান মনে মনে কয়েকটা গালি দেয়। সামান্য একটা ফোনের জন্য পানিতে ছাপ, লাইক পানিতে। তখন মেয়েদের কথা না বললে হয়তো এই ছেলে পানিতেই দাঁড়িয়ে বকবক করে যেত। মাঝে মাঝে নামান ভাবে, এই ছেলে একটা আহাম্মক। আহাম্মক কি, তো শুধু বকবক আর দাঁত গেলাতে জানে, আর কিছুই শিখতে পারেনি এই ছেলেকে। নাভান ব্যালকনিতে গিয়ে গিটার হাতে নেয়, চোখ বন্ধ করে একটা স্যাড টিউনের সুর তোলে।
যে সুরে কাউকে অনুভব করে। বাবা তোমায় ছাড়া কেউ দেয় না সাড়া, আমি দিশেহারা, বলো কি? আজ সকালটা একটু অন্যরকম। গত 7 দিন ধরে সূর্য মামার দেখা পাওয়া যাচ্ছে না। আজ কেমন ঝিলিক দিয়ে রোদ উঠেছে। ঢাকার কর্মব্যস্ততা শুরু হয়েছে। রিক্সা করে দুই বান্ধবী কলেজ ক্যাম্পাস এড়িয়েই যাচ্ছে। রুষার হাত চেপে ধরে আছে। হেরা যতই নিজেকে সাহসী প্রমাণ করা, আসলে সেও ভীতু, কিন্তু উচিত কথার জবাব দিতে ভীতু না একেবারে। রুষা হেরার কথা মতো স্কার্ট আর টি শার্ট পরেছে। দুজনেই সেম, কিন্তু কালার ভিন্ন। বেচারি রুষার কপালে কি আছে তা একমাত্র উপর আল্লাহ জানেন। এই স্কার্টটা সে পরতে কমফোর্ট ফিল করে না, সে তো জিন্স আর লং কুর্তি পরতে কমফোর্ট। সামনে হাওয়াই মিঠাই দেখে ছুট লাগায় রুষা। বেচারি এরা মহা বিপদে। এই মেয়ে তো তাকে পাখি বলে, আর এই মেয়ে পাখির মতো ফুরুত ফারুত উড়ে যায়। তারও বাচ্চা মন। দুজনই সমবয়সী, আর বাংলাদেশে এসে এইসব দেখে তারও তো ইচ্ছে করছে ছুটে এটা সেটা কিনতে খেতে, কিন্তু না, তাহলে মানুষ কি বলবে। তাই তো খুব কষ্টে নিজের ইচ্ছেগুলো দমিয়ে রেখেছে। নেপালে অনেক সুন্দর জায়গা আছে, কিন্তু অনেক রিস্কি জায়গা, তাই তো তারা তেমন বের হতো না। তাছাড়া এইসব হাওয়াই মিঠাই রাস্তার সাইডে পাওয়া যায় না। এই যে উপরে কৃষ্ণচূড়া ফুলের সমারোহ, বাগান বিলাসের সমারোহ, পাশে লোক আর পাকার রাস্তা, কি সুন্দর ফুল পরে রাস্তায় বিছিয়ে রয়েছে। হেরার তো মনে হচ্ছে সে ভিন্ন এক জগতে এসেছে। দুই বান্ধবী কম বোন, বেশি যুবতী, চেটে পুটে খেয়ে মুখ লাল করে ফেলেছে। ক্যাম্পাসে ঢুকতে সবাই হাঁ করে তাকিয়ে আছে দুই রমণীর দিকে। এই পাখি, আমার মুখে কি দাড়ি টাড়ি গজিয়েছে? দেখ কেমন ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে সবাই আমাদের দিকে। রুষার কথায় চারিদিকে তাকিয়ে হেরাও থতমত খেয়ে যায়। সত্যিই সবাই তাকিয়ে আছে, তার কারণ কি বুঝতে পারে না দুই রমণী। হেরার হাত কেমন চটচটে হয়ে গেছে। চারিদিক ঘুরে পানির কল পেতেই তার কাছে যায় হাত ধুতে। হাত ধুয়ে যেই পিছনে ফিরতে যায় তখনই ধপাস। আরে আরে, কি ভাবছেন নায়কের সাথে ধাক্কা লেগেছে? আরে ভাই, এটা গল্প নয়, এটা বাস্তব। ধাক্কা লেগেছে ঠিকই, পড়েছে ঠিকই, কিন্তু কার সাথে আর কে কার উপর পড়েছে এমন কাহিনী ঘটেছে বলে সে তার কল্পনায় ডুব দেয়। চোখ বন্ধ করে বিড়বিড় করে বলে, হেরা পাখি রে, আমার হিরো পেয়ে গেছে মনে হয়। এবার উঠে আমায় দিবে এক থাপ্পড়ে প্রেম। উফ, হাউ রোমান্টিক। পাখি, আমার লজ্জা লাগছে, আমি তাকাতে পারছি না। আবার এই মেয়ে আবার কল্পনার জগতে হারিয়ে গেছে। এদিকে দুই মেয়ের উপর চাপা পড়ে তার কোমরের হাড্ডি গুড়া গুড়া হয়ে যাওয়ার অবস্থা। রুষা উপরের ব্যক্তির বক্ষতলে হাত দিতেই লাফ দিয়ে উঠে যায় উপরের মেয়েটি। মুখে থুতু দিয়ে হাঁপাতে থাকে, আরেকটু হলে তার ইজ্জত ভ্রষ্ট হয়ে যেত। ভাগ্যি সেটা মেয়ে। বেচারি রুষা তো ব্যাককল মার্কা হাসি দেয়। কল্পনার জগৎ থেকে বের হয় হেরার ধমকে। রসুর বাচ্চা, থাপড়ে তোর গাল ব্লাস্টন শিকার লাগিয়ে দেবো একদম। উঠ বলছি। এবার দাঁড়িয়ে থাকা মেয়েটি ঘুরে গিয়ে হেরাকে তুলে দাঁড় করায়, কিন্তু রুষাকে তুলে না। বেচারি বেশ ভয় পেয়েছে, তা তার মুখাবয়ব দেখেই বোঝা যাচ্ছে। হেরা মেয়েটিকে ধন্যবাদ দেয়। ধন্যবাদ তোমায়। বাই দ্য ওয়ে, তোমার নাম কি? মেয়েটি মায়া ভরা চোখে তাদের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। কিছু না বলতে দেখে হেরা আবার বলে, এই ভাবুক রানী, কই হারিয়ে গেলে? রুষার কথায় ধ্যান ভাঙে মেয়েটি। ছোট ছোট চোখ করে তাকিয়ে থাকে তার দিকে, ছোট গলায় বলে ওঠে, আমার নাম সুগনা রোজ। মিষ্টি হাসি দিয়ে হেরা বলে ওঠে, বাহ, তুমি সত্যি আস্ত একটা গোলাপ। আমার নাম মেহরিমা ইসলাম হেরা। হেরা রুষাকে পরিচয় করাতে যাবে তার আগে কথার ফোরন কেটে রুষা বলে ওঠে, আমি জানজেনা শেহরিন রুষা, ও আমার বোন, বেশি বেস্টি কম। রুষা হাত বাড়াতে রোজ নামের মেয়েটি দু কদম পিছিয়ে যায়, যা দেখে হেরা ম্লান হাসে। আর রুষা তীক্ষ্ণ চোখে মেয়েটির দিকে তাকিয়ে পটপট করে বলে ওঠে, আরে বই, আমি মাইয়া মানুষ, ছেলে মানুষ না যে প্রথম ধাক্কাতে প্রেমে পড়ে যাবে, হাত ধরাতে চুমু খেতে চাইবো। নাও মোলাকাত করো। রোজ নাকমুখ কুচকে বলে ওঠে, তোমার হাত এমনই বেশি চলে একটুর জন্য? না, লজ্জায় মেয়েটি বলতে পারলো না। রুষা বিরক্ত চোখে তাকিয়ে বলে, আরে সব কিছু ঠিক ছিল, ভার্সিটির প্রথম দিন আসলাম ভালো কথা, ধাক্কাও খেলাম ভালো কথা, কিন্তু হিরোর জায়গায় হিরোই নাইলো কেমনি? ছোট লুকি ব্যাপার হয়ে গেল আমার সাথে। না, এটা মানতে পারছি না। সবাই আমার সিনারি দেখে ফেলেছে, কিন্তু আমি পারলাম না কারো সিনারি দেখতে। হেরা দাঁতে দাঁত পিষে দেয় এক লাথি রুষার পাই। ও জায়ান কৃত্তিক গো, ও রিত খান গো, তোমার ভালোবাসাকে আঘাত করছে গো। চুপ রুসুন রানী, আর একটা কথা বলে থাপড়ে ব্লাশন স্টিকার লাগামো তোর টসটসা গালে। রুষা গালে দুই হাত দিয়ে না বোঝায়। হেরা যে বেশ রেগে গেছে তা তার মুখ দেখেই বোঝা যাচ্ছে। কখন সত্যি গালে ব্লাশনের স্টিকার লাগিয়ে দেবে তার থেকে ভালো চুপ থাকা।
হেরা রোজের সাথে সরি বলে। মেয়েটিও সরি অ্যাকসেপ্ট করে, করবেই না কেন? হেরা কত সুন্দর করে বাচ্চা বাচ্চা ফেস করে সরি বলেছে। রোজ মনে হয় বাংলাদেশে এই প্রথম এত রিয়েল সুন্দরী দেখতে পেয়েছে। রুষা মেয়েটি আর হেরা মেয়েটা হাইটে 5 ফুট 3, সেও তাদের মতোই লম্বা। রোজ হেরার সাথে কথা বলছে আর তাদের পরখ করছে। হেরা মেয়েটা অত্যাধিক সুন্দরী। চোখগুলোতে কি মেয়েটার লেন্স পড়েছে? মনে হচ্ছে অত্যাধিক কালো, নাকি মেয়েটার চোখেই অত্যাধিক কালো লেগেছে। পাপড়িগুলা লম্বা লম্বা, একেবারে কিউট। ঠোঁটের এক সাইডে একটা কালো কুচকুচি তিল, আর থুতনি কেমন কাটা থাকায় মারাত্মক কিউট ও মায়াবী লাগছে। রুষা মেয়েটি সুন্দর, মেয়েটার গালগুলা আপেলের মতো, তারও ঠোঁটের উপর একটা তিল রয়েছে। এমা, রোজেরও তো তিল রয়েছে। রোজের তো জায়গায় জায়গায় তিল রয়েছে। সে কি তাহলে তার তিলওয়ালা বান্ধবী পেয়ে গেছে? রোজ মেয়েটি যখন ক্লাস 9-এ ছিল তখন থেকে বলতো ভার্সিটিতে উঠে নতুন ফ্রেন্ড বানাবে, তার মতো দেখে বানাবে, যাদের মনে থাকবে না অহংকার, থাকবে না হিংসা, যারা হাঁটলে মনে হবে একটা গ্যাং যাচ্ছে। আর দেখতে পাই একই রকম হাইটে, চালান চলন। রোজের ভাবনার মাঝে হেরা বলে উঠে, তুমি কোন ইয়ার? হেরার উত্তরে মেয়েটি বলে উঠে। অনার্স ফার্স্ট ইয়ার। হেরা খুশি হয়ে বলে উঠে, আমরাও। বাহ, খুব ভালো হয়েছে। তুমি কি হলে থাকো? না, আমি এসেছি হল খুঁজতে। এই মুহূর্তে দুজনের মুখখানা একই রকম হয়ে গেছে। সত্যি আমরাও এসেছি। যাক, ভালোই হলো। তুমি কি আমাদের ফ্রেন্ড হবে? লাইক একেবারে জানে জিগের ফ্রেন্ড, কম বোন বেশি টাইপ। রোজ এবার 2 কদম এগিয়ে গিয়ে হেরার কাছে বলতে থাকে, হতে পারি, একেবারে পারফেক্ট আছো তোমরা, কিন্তু ওই রসুন রানীর হাত সামলে রাখতে হবে। এবার হেরা আর রোজ অট্ট হাসিতে ফেটে পড়ে। বেচারি রুষা তো বুঝলো না তার হাতের নামে কলঙ্ক এঁটে দিয়েছে এই মেয়ে। অবশ্য তাতে তার কি, তখন সে তাদের কথার পৃষ্ঠে বলে উঠত, থাক না 2-একটা কলঙ্ক। আমির হাওলাদারের ডায়লগ বলে চালিয়ে দিত। এমএলএ বা বিধায়কের প্রধান কাজ হলো তাদের নির্বাচনী এলাকার জনগণের প্রতিনিধিত্ব করা, আইন প্রণয়নে অংশ নেওয়া, রাজ্য সরকারের নীতি নির্ধারণে ভূমিকা রাখা এবং স্থানীয় উন্নয়নের জন্য সরকারের কাছে দাবি উপস্থাপন ও তা বাস্তবায়নে সহায়তা করা। তারা আইনসভায় বিতর্ক করেন, বাজেট অনুমোদন দেন, সরকারের কাজ তদারকি করেন এবং নিজেদের এলাকার মানুষের সমস্যা সমাধানে সচেষ্ট থাকেন, যা একটি গণতান্ত্রিক ব্যবস্থার অপরিহার্য অংশ। অ্যাডভোকেট কাজল আজ একজন নেত্রী, সে জনগণের পছন্দের ব্যক্তি। সবাই আজ তাকে সম্মান দেয়। তার থেকে বড় কথা, যখন সে যায় রাস্তা দিয়ে তখন অনেকে বলে, এই যে দেখো, শেহতাজ খান, নাভানের মা যাচ্ছে। ছেলেটা যেমন ভালো মায়ের মানুষ, তেমন মাটাও হয়েছে এক্কেরে খাঁটি সোনা। যেমন রূপ তাদের তেমন গুণ। ইস, কি যে শান্তি লাগে তখন কাজলের। সে সার্থক নারী। একটা মায়ের জন্য এই শব্দগুলো যে কত দামি তা একজন মা জানে। ইস, সে যদি পারতো সাধারণ মানুষের মতো জীবনযাপন করতে, ওই মানুষদের সাথে চলাফেরা করতে, তাহলে কতই না ভালো হতো। কিন্তু না, সে এখন চাইলেও ওইগুলা করতে পারবে না। গুরুজনদের বাণী ছিল, একটা মেয়ে সবসময় হেরে যায় বাস্তবতার কাছে, কখনো তার পরিবারের কাছে, কখনো তার প্রিয় মানুষটার কাছে, আবার কখনো তার ইচ্ছের কাছে। মেয়েরা চাইলেও তার ইচ্ছে মতো চলতে পারে না, তার ছোট ছোট ইচ্ছেগুলো পূরণ করতে পারে না তার ভালোবাসা দিয়ে কাউকে খুশি করতে। সারা জীবন কাটিয়ে দিতে হয় মানিয়ে নিতে নিতে। অবহেলা, অপমান, লাঞ্ছনা নিয়ে বেঁচে থাকতে হয় মেয়েদেরকে। আসলে সবাই তো মেয়েদেরকে নিজের সুবিধা মতো ব্যবহার করে যায়। মেয়েরা যার কথা মতো চলে তার কাছে সে অনেক ভালো। হ্যাঁ ভাই, এটাই মেয়েদের জীবন। কিন্তু কিছু মেয়ে আছে তার বিপরীত। তার মধ্যে কাজল নামের মহিলাটি রয়েছে, যার নিজের আত্মসম্মান সবার আগে, যেখানে সে নিজেকে একজন সম্মানযোগ্য ব্যক্তি হিসেবে বিবেচনা করে, নিজের সীমা নির্ধারণ করতে পারে, না বলতে শেখে এবং সমাজ আরোপিত বৈষম্যমূলক ধারণাগুলোকে চ্যালেঞ্জ জানায়, যা তাকে আত্মনির্ভরশীল ও আত্মবিশ্বাসী হতে সাহায্য করে। নারীর পরিবর্তন ভয়ঙ্কর। যদি সে সঠিক পথে চলতে পারে, তার মন মানসিকতা পবিত্র থাকে। আজ একটা বৈঠকে তাকে সম্মান জানানো হয়েছে, তাই তো 2 ছেলেকে নিয়ে সে সেখানটাই গিয়েছে। You bastard! How dare you say filthy things about my mother? I'll rip out your tongue and throw it to the dogs. লোকটির বাজে কথা শুনে রাগে তরতর করে কাঁপছে নাভান। উপরের কথাগুলোর আগে বলে উঠে সে। লোকটি নিজের গলায় হাত দিয়ে বলে উঠে, আমার কথা বন্ধ করলেও সবার কথা তুমি বন্ধ করবা কেমন কইরা? তোমার মায়ের যা রূপ, তাতে আরো 5-6টা বিয়া দেওন যাইব। জোয়ান পোলা আছে ঘরে, স্বামী নাই, আবার বিয়া বহে না কেন? সবাই তো এডাই কয়।
লোকটির ইঙ্গিত বুঝে নাভান। মায়ের নামে এমন কুরুচিপূর্ণ কথা শুনে লোকটাকে ইচ্ছে মতো মেরে রক্তাক্ত করে ফেলে। You haven't grown wings to death yet, but your ticket is confirmed. বলে একটা কল লাগায়। ব্যাস কিছু মুহূর্তে একটি গাড়ি এসে তুলে নিয়ে যায় কজন মুখোশধারী লোক মিলে লোকটিকে। রাগে গাড়ি ফুল স্পিডে বাড়িয়ে শব্দ করে সাই সাই করে চলে যায় চোখের পলকে নাভান। ছেলের কাছে যদি কেউ তার মায়ের নামে বাজে কথা বলে, তখন সাধারণত তার অনুভূতিগুলো খুব গভীরভাবে আঘাতপ্রাপ্ত হয়। অসম্মানিত ও অপমানিত লাগে, কারণ মা শুধু একজন মানুষ না, ছেলের কাছে তিনি সম্মান, ভালোবাসা আর আত্মার জায়গা। ভিতরে ভিতরে প্রচন্ড রাগ জমে ওঠে। অনেক সময় সেই রাগ মুখে প্রকাশ পায় না, কিন্তু বুকের ভিতরে আগুনের মতো জলে কষ্ট ও মানসিক ব্যথার কারণ হয়। কথাগুলো শুধু কানে না, সরাসরি হৃদয়ে গিয়ে লাগে। নিজেকে অসহায় মনে হয় তখন, বিশেষ করে যদি সে তখন কিছু বলতো বা করতে না পারে। প্রতিশোধ বা প্রতিবাদের ইচ্ছে জাগে, কারণ মায়ের অপমান মানে নিজের অস্তিত্বকেই অপমান করা। বাংলা সংস্কৃতিতে মা হলো সবচেয়ে পবিত্র ও সম্মানিত সম্পর্ক। তাই মায়ের নামে বাজে কথা শোনা ছেলের কাছে শুধু অপমান নয়, এটা তার আত্মসম্মানে সরাসরি আঘাত করে। কিন্তু নাভান যে প্রতিবাদ করে এসেছে, ভয়ানক শাস্তিও দিয়েছে, তারপরও তার বুকের আগুন নিভছে না কেন? গাজীপুর জেলার মধ্যে সবচেয়ে শুনশান নীরব জায়গাদের মধ্যে অন্যতম হলো ভাওয়াল গাজীপুর। শত শত মানুষের কোলাহল পেরিয়ে, যান্ত্রিক রাস্তা পেরিয়ে 2 ঘন্টা ধরে নিজের বাংলো বাড়িতে ব্যালকনিতে বসে আছে নাভান। যখন বেশি মন খারাপ হয় তখন সেই নিরিবিলি জায়গায় এসে সময় কাটায়। আজও তার ব্যতিক্রম হয়নি। গিটার হাতে নিয়ে আবারও সুর তুলে। বাবা, তোমার ছাড়ার দেয় না সেরা, আমি দিশেহারা পরকেই। অধীর, তুমি উঠবে না? ক্লাস শুরু হয়ে যাবে। সে 8 ঘন্টা ধরে ডেকেই যাচ্ছে কাজল, কিন্তু ছেলের তো ওঠার নাম নেই। এবার বেশ জোরে ধমক দিয়ে বলে উঠে, কি হচ্ছেটা কি? অধীর, পড়াশোনা কি করতে চাও না? ঘুমো ঘুমো কণ্ঠে ছেলেটা বলে উঠে। কিউটি পাই, আজ একটা বউ নেই বলে আমার সাথে এই ব্যবহার? ছেলের মুখে বউয়ের কথা শুনে চোখ ছোট ছোট করে তাকায় কাজল। বুঝতে পারে ছেলে তার ঘুমের ঘরে উল্টাপাল্টা বকছে। এই ছেলের স্বভাব এমন। কিউটি পাই, আমার সাথে যার বিয়ে ঠিক করা উপর থেকে, সে কেন সামনে আসছে না আমার? আমি তার বিগ ফ্যান বলে দিও, তার জন্য কোনো মেয়েকে পাত্তা দেই না। কাজল তো এবার বেশ রেগে যায়। এই ছেলে মাঝে মাঝে বিয়ে নিয়ে পড়ে থাকে। বেডের পাশে গিয়ে কান টেনে ধরতে যাবে, তার আগে নাভান কান টেনে ধরে। ঠান্ডা হাতের ছোঁয়া পেতেই অধীরের ঘুম উবে যায়। চেঁচিয়ে বলে, ও কিউটি পাই গো, ও বউ গো, কই বাঁচাও আমায়, আমার কান ছিঁড়ে ফেললো। নাভান আরো জোরে ধরে। না, এবার বেচারার কান ছিঁড়ে যাবার উপক্রম। আরে ভাই, আমার কানের সাথে তোর কিসের শত্রুতা? উত্তরে নাভান বলে, তোর ফোন কই? আর এখন কয়টা বাজে? কাজল মুখ টিপে হাসে। সেও তো নাভানের মতোই গম্ভীর থাকে, কিন্তু এই ছেলে মাঝে মাঝে এমন কাণ্ড করে না হেসে পারা যায় না। অধীর অসহায় চোখে তার কিউটি পায় কাজল মায়ের দিকে তাকায়। সে মা খুব কম বলে, মাদার বাংলাদেশ বা কিউটি পাই বলে সারাক্ষণ চিল্লাতে থাকে। মাদার বাংলাদেশ? তোমার ছেলেকে বলো আমার কান ছাড়তে। তোমার ছেলে যে আমার ফোনটাকে পানিতে ডুবিয়ে হত্যা করেছে, তা কি ভুলে গেছে? নাভানের এবার হুঁশ আসে। সত্যি তো, গতকাল তো তার ফোনটা লেকের পানিতে ছুঁড়ে মেরেছিল, কিন্তু এই ছেলে ফোন না কিনে ঘুমের ঘরে বো বো করছে। নাভান এবার দাঁতে দাঁত পিষে বলে, তা বউ লাগবে তাই না? বউ বউ করছিস? যা বাবা, সে আবার কখন বো বো করছিল? এই রে, কি সুন্দর স্বপ্নটা দেখছিল বেচারা, তখন কি ভুলক্রমে জোরে কিছু বলে ফেলেছে? আর মাদার বাংলাদেশের দিকে তাকাতে দেখে সেও একই ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। তার মানে কিছু ভুলভাল বকেছে তো, 100% শিওর। বেচারা মোকলেস মার্কা হাসি দিয়ে বলে, দূর, তোমরা কি বলো? আমার কি বিয়ের বয়স হয়েছে নাকি? আমি তো ঠিক মতো লুঙ্গি সামলাতে পারি না, আর বউ সামলানো বিলাসিতা নয় কি আমার জন্য? এবার কাজল বলে উঠে, তা বাবা, তুমি কবে থেকে লুঙ্গি পরতে শিখেছো? যা আবার ভুল বাক্য প্রদান করে ফেলেছে সে। হুশ আসার পর থেকে লুঙ্গি পরেনি কোনোদিন সে। আবারও মুখলেস মার্কা হাসি দেয়। কাজল ধীর পায়ে মুখে হাসি এঁটে চলে যায়। মা। কাজল চলে যেতেই নাভান চোখ ছোট ছোট করে তাকায় অধীরের দিকে। তো ফোন কিনিসটি কেন? তোমার মতো কি আমার বস্তা বস্তা টাকা আছে নাকি আমার যে কিনবো? ফোন কিনতে বস্তা টাকা প্রয়োজন হয় নাকি? নাভান 2 হাত ভাঁজ করে বুকে রেখে কথাটা বলে। উত্তরে অধীর কান ডলতে ডলতে বলে, আল্লাহর কাছে চাইলে কি কম চাইবো নাকি? আজব। ও, আল্লাহর কাছে চাস তুই তাহলে? উত্তরে মাথা ঝাঁকিয়ে সাই জানায় অধীর। নাভান এবার খুব আগ্রহ নিয়ে বলতে যাবে, তার আগে রুমের ভিতর আস্তে আস্তে সৃজন বাইকের চাবি ঘুরাতে ঘুরাতে বলে উঠে, তা কিভাবে চাচ্ছিস?
শুনি দেখি, আমিও চাই তোর মতো যদি পেয়ে যাই। সৃজন হলো অধীর আর নাভানের জানে জিগার দোস্ত। সে কয়েক মাস ধরে দেশের বাইরে গেছে একটা কাজে। আজ এসেই জানে জিগার দোস্তদের সাথে দেখা করতে চলে এসেছে। এই সৃজন আর অধীর হলো বদের হাড্ডি। একটা উস্কে দেয় তো একটা রিলিজ করে কথা। নিজেদের ক্যারেক্টারের মানুষ পেয়ে ছেলেটা আগের রূপে ফিরে এসে বলে, এই গরিবের দিকে একবার মুখ তুলে চাও আল্লাহ, একটা দামি ফোন কেনার টাকা দাও। ও খোদা, একটা দামি বাইক কেনার টাকা দাও। তুমি উপর থেকে একটা টাকার বস্তা ফালাইয়া দাও। 3টা বাইক ভার্সিটির ভিতরে প্রবেশ করতেই মেয়েরা হাঁ করে তাকিয়ে আছে। আরে তাকাবে না বা কেন? এমন কিউট ছেলেদের দেখতে চোখ যে ব্যাকুল হয়ে পড়ে সারাক্ষণ। গেটআপটা প্রায় একই রকম। গুরু যা স্টাইল শেখায়, শিষ্যরা তা ফলো করে ট্রেন্ড বানিয়ে ফেলে। নাভান হলো যুবকদের স্টাইলিশ আইডল। এই যে চুলের কি একটা কাটিং দিয়েছে, সামনের চুলগুলো লম্বা আর পিছনেরও সাইডের চুলগুলো ছোট ছোট করে কাটা, কানের চিপ থেকে দাড়ি সেফ। যে কোনো সাইড থেকে এক এক রকম সুন্দর দেখতে লাগে তখন ছেলেটাকে। এই তো আজ হাফ হাতার সাদা টি শার্ট আর কালো লেদার জ্যাকেট পরেছে, দামি হেলমেট মাথায়, পিছনে গিটার, পুরাই রকস্টার ভাব যেন এই ছেলের মধ্যে বিদ্যমান। পিছনে সাঙ্গ পাঙ্গ, তারাও সেম স্টাইল। লাল ঘের স্কার্ট ও সাদা টি শার্ট পরে 2 বান্ধবী রেডি হয়ে ফোন লাগায় রোজকে। একটা মেসেজ দিয়ে কাঁধে ব্যাগ ঝুলিয়ে বের হয় রুম থেকে। রোজও তাদের সাথে এই ফ্ল্যাটে উঠবে কিছুদিনের মধ্যে। বাসায় জানিয়েছে তা। যা খেরার মাথা থেকে হলে উঠার ভূত সরেছে, এটাই অনেক। আর অবশ্য একটা কারণ আছে। কাল যখন রোজ, হেরা ও রুষা সবার সাথে কথা বলছিল, তখন সেখানে অনেক ছাত্রীরা বলেছে হলে নাকি মাঝে মাঝে মেয়েরা ভূত দেখতে পারে, বিশেষ করে নিলয়দের হল রুমে। তারা নিলয়দের হলে উঠতেই চেয়েছিল, কিন্তু তারা আগে গুপ্তচরদের কথার ফাঁদে পড়ে যায় 3 রমণী। সবচেয়ে ভয় পায় হেরা। তাই তো আপাতত তার ওইসব চিন্তা ভাবনা নেই। আর কাল তো ওই নিলয় ছেলেটার সাথে তার পরিচয় হয়েছে, তাকে হোঁচট খেয়ে পড়ে যাওয়া থেকে বাঁচিয়েছে। হেরা চোখ বন্ধ করে কিছু মনে করে। কাল যখন সিঁড়ি দিয়ে উপরে উঠতে যাবে, রুষার পায়ের সাথে পা বেজে পড়ে যেতে নিলে হঠাৎ একটা হাত খপ করে ধরে ফেলে তাকে। মমি কি কিউট। এক দেখায় প্রেমে পড়ে যায় নিলয়। তারা ক্যাম্পাস ঘুরতে ঘুরতে সব জানাজানি হয়ে গেছে, কলেজে এক সুন্দরী রমণীর আগমন ঘটেছে। নিলয় তখন উপরের এক হলে এক মেয়ের সাথে লিপকিসে ব্যস্ত ছিল, কিন্তু তার চামচা এসে সব ভেস্তে দিল। বস, একটা সেই খবর আছে। নিলয় ঠোঁট মুছতে মুছতে বলে, ওই সময়ে ডিস্টার্ব না করলে কি তোর পেটের ভাত হজম হয় না? বেশ বিরক্ত হয় নিলয়, কিন্তু ছেলেটি তার ডান হাত, তাজা তাজা খবর নিয়ে আসে। তাই তো কন্ট্রোল হারা মুহূর্তে এসেও সে দমে যায়। এই মুহূর্তে অন্য ছেলেরা থাকলে বিরক্ত করার দায়ে মেইন পয়েন্টে আঘাত করে বসতো। আচ্ছা, নিলয় যে নিজেকে নিয়ন্ত্রণ করে ফেলেছে, মেয়েটাকে তাকে দুর্বল ভাববে না, এ তো ভাবার সময় নেই তার। সে ছেলেটাকে উদ্দেশ্য করে বলে ওঠে, কি তাজা খবর বলে ফেল। বস, একটা মেয়ে এসেছে ক্যাম্পাসে। সে সুন্দর, একেবারে ফরি। মেয়েটার সাথে আরো 2টা মেয়ে আছে, ওইগুলাও বহুত সুন্দরী। কিন্তু কই স্কার্ট পরা মেয়েটা সে সুন্দর, পুরাই রাশিয়ান মাইয়া বস। নিলয় ছেলেটার উদ্দেশ্যে বলে ওঠে, আই অধীর আর নাবান্দা কি ক্যাম্পাসে? না বস, তারা আজ আসে না, ক্লাবও ফাঁকা। তার সাঙ্গু ফাঙ্গুরা আড্ডা দিতেছে। তারা কি হলে উঠবে? জি বস। ব্যবস্থা কর সব। ছেলেটা ভয়ে ভয়ে বলে, বস, মেয়েদের মতো পরিবর্তন হয়ে গেছে। আমি কত অনুনয় করছি, জানি না কে কি বুঝাইছে, তারা একেবারে না করতেছে। বস, মাইয়াটা এত সুন্দর কইরা কইছে, রাগও দেখাইতে পারি নাই বস। সে সুন্দর কণ্ঠ। নিলয় চোখ ছোট ছোট করে তাকিয়ে বলে ওঠে, মনে হয় বেশ দুর্বল হয়ে গেলে। না বস, বিশ্বাস করেন, বইনের চোখে দেখছি আপনার লগে অনেক মানাইব বস। আপনার এক দেখায় পছন্দ হইব শিওর। নিলয় হাসে। সত্যি ছেলেটা যা বলে তাই হয়। তিহান ছেলেটা তার খাস ছেলে। ছেলেটার রুচি উপরের লেভেলের, খাঁটি সোনা সে খুব ভালো চিনে, বহু প্রমাণ পেয়েছে। তাই তো মাসে লাখ টাকার উপর ব্যয় করে তার পিছনে। নিলয় যেতে গিয়ে পিছন ফিরে তার দীর্ঘদিনের গার্লফ্রেন্ডের দিকে তাকিয়ে বলে ওঠে, সাবধান, কোনো রকম মতলব মাথায় আসলে তা ডিলিট করে ফেলো। তা না হলে তোমায় ডিলিট করতে নমস্তেতন লাগবে। মেয়েটি ছলছল চোখে তাকায় নিলয়ের দিকে। যাই গিয়ে দেখি, মেয়েটিকে যদি পছন্দ হয় তাহলে ফিটিংটা তুমিই করিয়ে দিবে। তুমি তো আবার সেই ফিটিং দিতে পারো। ন্যান্সি নামের মেয়েটি এবার নিলয়ের শার্টের কলার চেপে ধরে বলে, আমার সাথে নরম গলায় কথা বলো, আমি ফিটিং দেই। কিসের ফিটিং দেই? নিলয় এক ঝটকায় মেয়েটির থেকে কলার ছাড়িয়ে দাঁত পিষে বলে ওঠে,
কি মনে করেছিস তুই আমি কিছুই জানি না? তুই যে নাভানের পিছু করে পাত্তা না পেয়ে আমার পিছু এসেছি তা আমি নিলয় খুব ভালো করেই জানি। আমি আবারও বলছি তোকে, আমি হাড়ে হাড়ে চিনি। আমার কাজে বাধা দিলে জাস্ট ন্যানো সেকেন্ড ইউ ফিনিশ। বলে শব্দ করে রুম থেকে বের হয়। ন্যান্সি চোখের পানি মুছে বলে ওঠে, তুমি আমার হবে, আমি তোমাদের বুঝেছি খুব বাজেভাবে। আমি থাকতে কোনো মেয়ে তোমার আশেপাশে ভিড়তে পারবে না নিলয় চৌধুরী। এই ন্যান্সি তা হতে দিলে তো? বলে ম্লান হাসে। যদিও সে নাভানের পিছু ঘুরেছিল অনেকদিন, পাত্তা না পেয়ে নিলয়কে বেছে নিয়েছে। নিলয় তো দেখতে একেবারে হট ভিসে বডি। এই ছেলে তো মেয়েদের সামনে মাঝে মাঝে শার্ট খুলে হেঁটে বেড়ায়, এতে এই মেয়েরা ফিদা। এদিকে অবশ্য নাভান অধীর সৃজন আলাদা। মেয়েরা এমনিতে কুপকাত হয়, তাদের প্রতি ফালতু কাহিনী করতে যাবে কেন তারা? তিহানের কথাই ঠিক, নিলয় তো সত্যি এবার কড়াকড়ি ভাবে প্রেমে পড়েছে। এই মেয়েকে যেভাবেই হোক তার বশে আনতে হবে। তাই তো সুন্দর মিষ্টি ভদ্র ভাষায় কথা বলেছে, হলে না থাকায় সেটাতেও মত দিয়েছে, সব ঘুরিয়ে দেখিয়েছে। আবার টিএসসি চত্বরে সে রিক্সায় উঠিয়ে দিয়ে গেছে। নিলয়ের সাথে একদিনে কেমন সম্পর্ক হয়ে গেছে ভাবনার মাঝে রুষা বলে উঠে, কি রে হীরা পাখি, কই হারালি? কাল ওই নিলয় চৌধুরীর কথা। হেরাকে কথাটা শেষ করতে না দিয়ে মুখের কথা কেড়ে নিয়ে রুষা বিদ্রুপ করে বলে ওঠে, কি মামা, ধাক্কা খেয়েও প্রেমে পড়ে গেছি। এখন তাকে নিয়ে ভাবছি, আহা সবারই প্রেম হলো, আমারই হলো না। কাল থেকে বই খাতা সব হাতে নিয়ে যাব ক্যাম্পাসে। হাঁটতে হাঁটতে হেরা বলে উঠে, কেন ব্যাগ থাকতে হাতে কেন? আরে মামা, বই হাতে নিয়ে কলেজ ক্যাম্পাসে ঢুকবো আমি, আর তখন আমার জয় আমির বা জায়ান কৃত্তিক টাইপ হিরোদের সাথে ধাক্কা লাগবে। আমি বই উঠাতে নিতে সে আমায় উঠিয়ে দিবে, বা আমি নিচে সে উপরে, চিটপটাং হয়ে পড়ে যাব। তার ঠোঁটের সাথে আমার ঠোঁট ছুঁই ছুঁই, নিঃশ্বাসের সাথে বুক ওঠা নামা, উফ হাউ রোমান্টিক। তারপর কুচকুচ হতা হে। লজ্জা মিত্র মুখ করে বলে ওঠে রুষা। পরক্ষণে আবার বলে ওঠে, কিন্তু মামা, ছেলেটার বডিটা সেই কিন্তু একেবারে জায়ান কৃত্তিক টাইপ, ঘেসে বডি, সেই হট। এবার যেন হেরার নাক মুখ কুচকে যায়। ছেলেটি সুন্দর তাই বলে তার সাথে প্রেম, তারপর বডি হট? ছি! এ মেয়ে উপন্যাস পড়ে চয়েস নাউজুবিল্লাহ মার্কা হয়ে গেছে, তারপর তার সাথে প্রেমের সম্পর্ক জুটিয়ে দিচ্ছে। হেরা মুখে ম্লান হাসি ফুটিয়ে বলে, মেয়েটাকে খেপানো যাক। তোর চোখে দুর্ভিক্ষ লেগেছে, এই বডি তোর ভালো লাগে? আবার বলিস জায়ান প্রীতিক ভি শেপ। আরে বইন, আমি এসব বডিওয়ালা লোকদের চুইংগাম আর চুইংগাম স্যার ডাকি। বুক চ্যাপটা পেট চিকন। রুষা বেশ ক্ষিপ্ত হয়ে যায়। তারা জায়ান কৃতিকের বডিকে চুইংগাম স্যারের বডির সাথে তুলনা করেছে, না মানা যায় না। কিছু একটা তো বলতে হবে, তা না হলে বড্ড অপমানে জর্জরিত হবে মেয়েটা। ক্ষিপ্ত গলায় বলে রুষা, এই হীরা পাখি, আমার বেবির বডিকে তুই ওই কার্টুনের সাথে তুলনা করলি? তোর প্রেমিক, তোর ক্রাশের বডির থেকে 1000 গুণ সুন্দর আমার জায়ান কৃত্তিকের বডি। তা আমি কখন বললাম ওই লোক আমার ক্রাশ? আমার প্রেমিক থাপড়ে গালে ব্লাশন স্টিকার লাগিয়ে দিব। তোকে অভিশাপ দিলাম, তোর জীবনে যাতে বডিওয়ালা লোক আসে, আর তুই ওই বডিওয়ালার সামনে গিয়ে যাতে বেহুশ হোস। আরও অভিশাপ দিলাম, খালি দেখতেই পারবা বাট ছুতে পারবা না মাম্মা। দু হাত উপরে তুলে মোনাজাত করে বলে উঠে, আল্লাহ আমার দোয়া কবুল করো, আমি একটা ফকিরকে হাওয়াই মিঠাই খাওয়াবো, আমিন। টিএসসি চত্বরে নামতে রোজ ছুটে চলে আসে তাদের কাছে, হাঁপাতে হাঁপাতে বলতে থাকে, অনেক অনেক ধন্যবাদ তোমার ফোন কলের জন্য। আমি আমার ফোনের রিংটোনটা বহুত দিন পর শুনলাম। আমায় কেউ ফোন দেয় না, আর আমি রিংটোনটা শুনতেই পাই না। কিছুটা মন ভার করে বলে কথাটা রোজ। এবার হেরা আর রুষা দুজন দুজনের মুখ চাওয়াচাওয়ি করে প্রশ্ন ছুড়ে, কেন রিংটোন শুনতে চাইলে ইউটিউব থেকে ওই গান ডাউনলোড করে শুনতে পারিস। মেয়েটির আনুমণ্ডল মার্কা হাসি দিয়ে বলে উঠে, উফু, কেউ কল দিলে ওই গানটা শুনতে সেই লাগে, কল কাটা শেষে গিয়ে ফোন রিসিভ করতে আরও ভালো লাগে। মেয়েটার ইচ্ছের কথা শুনে হেরা নিজ মাথায় বাড়ি দিতে ইচ্ছে করছে। এতদিন ছিল হাফ পাগলের সাথে, এখন ফুল পাগলের সাথে। সেই এবার সত্যি এই দুই তার ছেড়ার কবলে পড়ে মানসিক রোগী হয়ে যাবে। না আর ভাবতে পারছে না সে। রোজ মেয়েটি খুবই চঞ্চল, খুব সহজে সবার সাথে মিশে যায়, অতি তাড়াতাড়ি মানুষকে আপন করে নেয়। ওই দিন বিব্রতকর অবস্থায় পড়ে কিছুটা চুপ ছিল, কিন্তু নিজ স্বভাবকে আড়াল করা যায় নাকি? সেও পারেনি। একদিনে জানে জিগার দোস্ত হয়ে গেছে। তারা সিদ্ধান্ত নিয়েছে একসাথে 3 জন থাকবে। হেরা আগে নামতেই রোজ তাকে বলতে থাকে কথাগুলো। হেরা নিচে তো রুষা এখনো রিকশায়। হেরা রোজের সাথে কথা বলায় ব্যস্ত থাকার কারণে রুষা যে স্কার্ট পরে নামতে হিমশিম খাচ্ছিল বুঝতেই পারেনি হেরা।
মেয়েটা এসবে অভ্যস্ত নয়। জিন্স আর টপস কত কমফোর্ট, আর এই দেশে এসে তাকে এসব কালচারের সাথে মানিয়ে চলতে হচ্ছে। এটা তো হেরার কথাতেই করছে সে। কালচারের কি দোষ? এখন বাংলাদেশ ইউরোপের মতো হয়ে যাচ্ছে পোশাকের দিক থেকে। গুলশানে তো মেয়েরা হাফ প্যান্ট আর ব্লাউজ পরে হেঁটে বেড়ায়, যাকে তারা ব্লাউজ না টপস বলে। তারাও তো জিন্স পরে, তাই বলে ওইসব বুস্তি টাইপ মেয়েদের মতো তো না। কিন্তু তাও হেরা তাকে স্কার্ট পরতে বলায় সে সেটাই পরে, যার দুঞ্জিত পটান। রুষা ও রোজের কথায় এতটা খেয়ালে ছিল যে পা নিচে রাখতেই ধপাস করে রাস্তায় পড়ে যায়। হঠাৎ শব্দ হওয়ায় রোজ আর হেরা নিচে তাকাতেই দুজনের চোখ ছানা পড়া। বোঝাই যাচ্ছে মেয়েটা বেশ ব্যথা পেয়েছে। হেরা আর রোজ দুজন ধরে তাকে রাস্তা থেকে তুলে দাঁড় করায়। হাঁটু ছিলে রক্ত পড়ছে। হেরা কান্না করে দিয়েছে রুষার এমন অবস্থা দেখে। মেয়েটা যে তার কলিজা। হেরা আর রোজ মিলে রুষাকে ধরে উঠায় রাস্তা থেকে। তারপর সেই রিক্সা দিয়ে কাছে একটা ডাক্তারের দোকানে যায়। কলেজে ঢুকতেই নিলয়ের সামনে দাঁড়ায়। হাই হেরাফুল, কেমন আছো? হেরা ও রোজ রুষাকে ডাক্তার ডেকিয়ে ক্যাম্পাসে ঢুকতেই নিলয়ের কণ্ঠে সামনে থাকায় ছেলেটা মিষ্টি হাসি দিয়ে চেয়ে আছে। বিনিময়ে হেরাও মিষ্টি আসে। তা বললে না তো কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো, আপনি? এতক্ষণ ভালো ছিলাম না, এখন তোমাকে দেখে তোমাদের দিকে ভালো আছি। হেরা উত্তরে বলল। মানে বুঝলাম না। না মানে কিছু না। নিলয় আমতা আমতা করে বলল। পাশ থেকে রুষা বলে ওঠে। ভালো নেই, কারণ আমি বলছি চুইংগাম হিরো। নিলয় রুষার কথাই চোখ ছোট ছোট করে তাকায়। পাশে তাকিয়ে দেখে কাকে বলেছে কথাটা, কিন্তু না, তার পাশে তো কেউ নেই। রুষা বুঝতে পারে মুখ ফসকে কি বলে ফেলেছে। হেরা দিকে তাকাতেই দেখে চোখ গরম করে তাকিয়ে আছে হেরা। নখ কাটতে কাটতে বলে নিলয়ের উদ্দেশ্যে। না মানে মানে হয়েছেটা কি জানেন ভাইয়া, হেরা পাখির না মোটু পাতলুর চুইংগাম ছাড়কে খুব পছন্দ। বুঝতে পারছেন, তার ক্রাশ। ওই যে বডি ভি শেপ যা আপনারও আছে, তাই তো হেরা পাখির পছন্দের নামই রাখলাম আপনাকে। দুষ্টু হাসি দিয়ে কথাটা বলতেই পাশ থেকে রোজ মুখ টিপে হাসে। যদিও নিলয় তেমন কিছু বুঝতে পারেনি, তাও রোজের হাসাটা তার মোটেও ভালো লাগছে না তার। কিন্তু প্রেমে পড়লে নাকি এমনই হয়। বাবু, সোনা, কৈতরি, কুমড়ো, পটাশ ডাকে। তাও যদি ক্যাম্পাসের ছেলে মেয়েরা শুনে তাহলে কেমন একটা হবে না? আর এই নামটাই তো একটু হাস্যকর টাইপ, মনে মনে ভাবছে নিলয়। মেয়েটা পছন্দের নাম আর পেল না, শেষে চুইংগাম। পরক্ষণে ভাবে ডাকলে তাকে ডাকবে। নিলয়ের তো কোনো সমস্যা নেই, তাহলে তো কারো সমস্যা হবার কথা না। নিজের মনে এই নামটাকেই সুন্দর বলে আখ্যায়িত করলো ছেলেটা। রুষা বলে ওঠে। তা চুইংগাম হিরো, চলুন ক্যাম্পাসে আড্ডা দিই আমরা। নিলয় তাদের সামনে এমন ভাবেই থাকে যাতে তাকে ভদ্র ছেলে বলে জানে। তাদের বন্ধুত্ব হয়ে যায় খুব ভালো। এর মধ্যে নিলয় তাদের ক্যাম্পাসে সব নিয়ম কানুন বলে, ঘুরে ঘুরে সব দেখায়। হেরা সম্পর্কে সব জানতে পারে, শুধু তারা বাহির থেকে এসেছে এটা কাটিয়ে অন্য জেলার নাম বলে। রোজকেও তাদের আসল ঠিকানা বলেনি হেরা ও রুষা। তাদের নিয়ে কানাঘুষা করে ক্যাম্পাসের সবাই, কিন্তু নিলয়ের ভয়ে কেউ কিছু বলতে পারে না। নাভা নদীর দেশে নেই, তারা বাহিরে গেছে কোনো এক কারণে। আজ 1 মাস হতে চলেছে। এই 1 মাসে নিলয়ের সাথে হেরা, রোজ, রুষার ভালো একটা বন্ধুত্ব হয়ে গেছে। ইচ্ছে মতো টাকা উড়াতে চাই তাদের পিছনে নিলয়, কিন্তু হেরার জন্য পারে না। তাও মাঝে মাঝে রোজ ও রুষা ভালোই বাস দেয়। মাঝে মাঝে তো তারা ঘুরতে বের হয়, আড্ডা দেয় 3 জন। নিলয় হেরাকে কিছু বোঝাতে চায়, কিন্তু হেরার তেমন সাড়া পায় না বলে চুপ থাকে ছেলেটা। যা করতে হবে তাকে সাবধানে করতে হবে। 1 মাসে অনেক কিছু চেঞ্জ হয়ে যায়। অধীর, নাভান আর সৃজন বাহিরে গেছে। হেরা, রুষা, রোজ যেদিন ক্যাম্পাসে এসেছিল ডাক্তারের কাছে না গেলে হয়তো দেখা হয়ে যেত তাদের, কিন্তু নিয়তি হয়তো অন্য কিছু চাই। বাদ্যযন্ত্র রুমের কাছে আসতেই পথ আটকে দাঁড়ায় ন্যান্সি। নিলয় থেকে দূরে থাকো মেয়ে। মানে? কিছু না বুঝে উত্তর দেয় হেরা। হেরার কথায় বিরক্ত হয় ন্যান্সি, রাগে ভাব ফুটিয়ে তুলে বলে ওঠে। নিলয় আমার ভালোবাসা, তার আশেপাশে ভিড়বে না। তোমাদের মতন সোকল্ড মেয়েরা নিজের পরিচয় পাবার জন্য, নিজের কেরিয়ার গড়ার জন্য নিজের শরীর দেখে ছেলেদের বশ করো। শোনো, সে পুরুষ মানুষ, সুন্দরী মেয়ে দেখেছে কয়েকদিন খেয়ে ছুঁড়ে রাস্তায় ফেলে দেবে, তখন দেখবে তোমার কেরিয়ার কই দাঁড়ায়। তাই আগে থেকে বলছি, আমার ভালোবাসা থেকে দূরে থাকো। হেরা একটু অবাক হয়, হাত বুকে আড়াড়ি ভাঁজ করে বলে ওঠে। তোমার সাহস কি করে হয় আমায় রাস্তার মেয়ে বলার? রাস্তার মেয়ের মানে বোঝো? হ্যাঁ, আর কি বললে? কে কার আশেপাশে ভিড়ছে ভালো করে দেখে তারপর বলবে। আমি আমার দক্ষতায় বিপির পদে দাঁড়াবো, কারো ক্ষমতায় আর না কারো রেফারে। খুব দেমাক তোমার সোকল্ড দেমাক 1 নিমিষে ভেঙে দেবে শেহতাজ খান নাভান। ওই নিলয় শেহতাজের লেভেলে নেই।
সে নাই দেখে উঠছে, তবে এটা বেশি দিনের জন্য না। ন্যান্সির কথা শুনে হেরা বুঝতে পারে ন্যান্সি শেহতাজ খান নাভানের লোক। ক্যাম্পাসে আসার পর থেকে এই ছেলের কথা শুনতে শুনতে পাগল হয়ে যাচ্ছে, কিন্তু সে তাকে দেখেনি। মেয়েরা তার হাঁটার স্টাইল, চুলের স্টাইল, বাইক রেস আর গিটার বাজানোর উপর ফিদা। সবচেয়ে আকর্ষণ তার অ্যাডামস অ্যাপেলের ওপর তিল, যা সহজে মেয়েদের আকর্ষণ করে। আর ঠোঁটগুলো তো একেবারে গোলাপি। আর বডি, উফ, যা পরে তাই হট হট লাগে। কিন্তু মেয়েরা তো তার আশেপাশে যেতেই পারে না, সেই অ্যাটিটিউড। হ্যাঁ, এসব শুনে শুনে তার এখন মুখস্থ হয়ে গেছে। কিন্তু সে তো অন্য কিছু জানে, যা নিলয় খুব বাজেভাবে প্রেজেন্ট করে। তার নিজ ক্যারেক্টারটা নাভানের উপর চাপিয়ে দেয়। আর এটাও বলে রেখেছে যে অনেকে তাদের হিংসা করবে। আর সেটাই হলো। ন্যান্সির কথায় পুরো শিওর হয় সে আসলে শেহতাজ খান নাভানের লোক। হেরা নিজের দাম্ভিকতা বজায় রেখে বলে, তোমাদের ক্রাশ না ফ্রাশ, সে কত ক্ষমতার অধিকারী, আই ডোন্ট কেয়ার। এই মেহরিমা ইসলাম হেরা তার ধারে না। হয়েছে, এমন কত দেখেছি। নাভান এমন একটা ছেলে, তাকে পেতে তোমার 7 জন্মের সাধনা করা লাগবে। তুমি তার নখের যোগ্য না। ন্যান্সির কথায় বেশ রাগ হয়ে ওঠে হেরার। রুষা দম মেরে আছে, রোজ তো চোখ দিয়ে তাকে ধ্বংস করে দিচ্ছে, কিন্তু কেউ কিছু বলছে না হেরার জন্য। এবার হেরা বলে ওঠে, তোমাদের ওই শেহতাজ খান নাভান আমার নখের যোগ্য না। আমি ওই রকম মেয়েবাস ছেলেদের দিকে ফিরেও তাকাই না। সে নিজে এসেও যদি আমার প্রপোজ করে, আমি রিজেক্ট করব। আই রিপিট, রিজেক্ট। মানে বুঝো? এবার পিছন থেকে তিথির যে নাবানকে নিজের গার্লফ্রেন্ড বলে দাবি করে, তার অবশ্য একটা কারণ আছে। নাবানের নামে এমন কথা শুনে বেশ রাগী গলায় বলে উঠে সে, শেহতাজের এমন অরুচি হয়নি তোমার মতো খাওয়া মালের দিকে নজর দেবে? কথাটা বেশ গায়ে লাগে হেরার। আসলে নিলয়ের সাথে এত মেশা উচিত হয়নি তাদের, তাই তো এত কথা হজম করতে হচ্ছে। কিন্তু ছেলেটা তো খুব ভালো। সে এবার তিতির দিকে তাকিয়ে বলে, কার রুচি কত নিচে যায় তার সময়ই বলে দেবে। একটা কথা আছে জানো তো, জ্ঞানীরা কখনো তর্ক করে না, সময়ে তাদের জবাব দেয়। জবাবটা তুলে রাখলাম। বলে হেরা চলে যায়, সাথে রোজ ও রুষা। 1 মাস পর, ইন প্রেজেন্ট, অধীর গিটার হাতে নিয়ে মল চত্বরের কৃষ্ণচূড়া গাছের নিচে সুর তুলছে, টুংটাং শব্দ তুলে। নাভান ক্লাবে গিয়েছে স্যারদের সাথে কথা বলতে। মূলত স্যার ও কমিটির লোক তাকে ডেকেছে। অদিনের সামনে তাদের দলের একটা ছেলে বিজয় এসে বলতে শুরু করে, ভাই, নতুন একটা মায়া আইছে, সবাই ক্রাশ ক্রাশ কইতাছে। আমিও দেখছি ভাই, ওই নিলয় তো মায়াটারে পটাই ফেলছে। পুরো ভার্সিটি স্টুডেন্টরা বলাবলি করতেছে নিলয়ের গার্লফ্রেন্ড নাকি মাইয়াটা। 1 মাসে সবাই ওই মাইয়ার প্রশংসা করতেছে। অধীর নির্বিকার সুরে বলে, তো কে কার গফ বফ তার জানার ইন্টারেস্ট নেই আমাদের। আরে ভাই, কথা এইটা না, কথা হইছে মাইয়াটারে নাকি কাজে লাগাইব নাভান ভাইয়ের বিরুদ্ধে। থামে ছেলেটা। এবার বেশ মনোযোগ দেয় অধীর। কাহিনী কি খুলে বল। ছেলেটি বলতে শুরু করে, আরে ভাই, সবাই আলোচনা হইতাছে এবার নাকি বিপি নির্বাচন করব মেয়েদের। যদি কেউ দাঁড়ায়, নয়তো কমিটিরাই নাকি একজনরে ঠিক করব। কোনো ছেলে নাকি দাঁড়াতে পারবো না, কারণ প্রতিপক্ষ দল নাই। নিলয় নাম বাতিল করছে। অধীরের কপাল কুঁচকে যায়। এবার সে অবাক হয়ে বলে ওঠে, মানে তাহলে নাভান? নাভান ভাই তো সবার উপরে, হেই যা কইব তাই হইব। কিন্তু এখন নাহি ওই মাইয়ারে বিপির দায়িত্ব দেওয়া হইব। নাভান ভাই বাদ। মানে? হবাই। ক্যাম্পাস এরিয়ায় হেরা, রোষা, রোজ সহ কিছু মেয়েরা হেরাকে একটা গাছের সাথে বেঁধে রেখেছে, তাও চোখ বন্ধ করে। মেয়েটা ক্যাঙ্গারুর মতো লাফাচ্ছে চোখ খুলে দেওয়ার জন্য, কিন্তু রুষা রোজ খিলখিল করে হাসছে। নিজের মাথায় ঠাস ঠাস করে কিছু ফাটাতেই ওর হুঁশ আসে। এই বজ্জাত মেয়েরা আজ তাকে ভূত বানাবে। পয়লা দিবস উপলক্ষে কিছুটা সমাদর যাকে বলে। হেরা চিচিয়ে বলে, এই না না, প্লিজ এমন করিস না প্লিজ, খুব বাজে দেখতে লাগবে তো। তখন রাস্তা দিয়ে যাবি কি করে? কে কার কথা শুনে আটা ময়দা রং দিয়ে তাকে ভূতনি করে ফেলেছে। ছাড়া পেয়ে হেরা ছুট লাগায় সবাইকে ধরার জন্য। কিন্তু হেরার পিছনে যে পুলিশের হাতে বাঁধা 2টা কুকুর ছিল তাকেও খেয়াল করেনি। পুলিশ বেচারা সবে মাত্র 5টা চেয়ারে লাগিয়ে বসেছে। হাতে চাটা নিতেই নিজের হাতে কুকুরের গলায় বাঁধা দড়িটা হালকা করে। প্রশিক্ষণ প্রাপ্ত কুকুরগুলো এদিক সেদিক জহুরি নজরে তাকিয়ে গুপ্তকারদের খুঁজে বের করছে। হেরার চিল্লানো শব্দে কুকুর দুটো ফিরে তাকাতে হেরাকে ছুটতে দেখে ঘেউ ঘেউ শব্দে ছুটে হেরার পিছু। তীব্র শব্দে নিজের দিকে কুকুর দুটোকে দেড়ে আসতে দেখে ভয়ে প্রাণ পাখি উড়ে যাওয়ার উপক্রম। সে জমের মতো ভয় পায় কুকুরকে। কুকুর আর হেরার মধ্যে 2000 মিটার দৌড়ের প্রতিযোগিতা হচ্ছে দেখে পুলিশও তাদের পিছন ছুট লাগায়।
কিন্তু বুঝতে পারে এভাবে হবে না। পকেট থেকে একটা শুট করে উপরের দিকে সতর্ক বার্তা পেয়ে কুকুর দুটো থামে, কিন্তু হেরার তো থামার নাম নেই। সে একবারের জন্য পিছন ফিরে তাকাচ্ছে না। তার মনে হচ্ছে এই ধারালো ধারালো দাঁত দিয়ে কামড়ে ধরবে তাকে। হেরা এমন ভাবে ছুটছে যে সামনে কে আছে তা খেয়াল না করেই ঝাপটে ধরে। পিছন থেকে কেউ ঝাপটে ধরায় নাভান একটু সামনের দিকে হোঁচট খায়। এই মাত্র সৃজন ফোন করে এমন কথা বলে যার জন্য মেজাজটা তার খারাপ। তার উপর একটা ভিডিও দেখেছে। অধীর, তিথির, ন্যান্সি আরো কিছু ছেলে মেয়ে আড্ডা দিচ্ছিল হল চত্বরের লেকটার সামনে। নাভান নিজের রাগ দমাতে না পেরে সামনে ফিরে তাকায়। নিজের সামনে এমন আটা ময়দা মাখা মেয়েকে দেখে খানিক ভ্রু কুঁচকায়। পরক্ষণে আবার সৃজনের কথা ও ভিডিওটার কথা মনে করিয়ে দেয়। হাতে চাঁদের স্টিকারটা বলে দিচ্ছে এই সেই মেয়ে, কিন্তু ভিডিওটা পিছন দিক থেকে করায় মেয়েটার মুখ দেখা যায়নি। আর এই মেয়েরও মুখ দেখা যাচ্ছে না, রঙের কারণে চোখ ব্যতীত কিছু দেখা যাচ্ছে না। নাভান নিজের হাত মুষ্টিবদ্ধ করে নিজের থেকে টান দিয়ে ছাড়িয়ে গালে পরপর দুটো থাপ্পড় মারে। হেরা কুকুরের ভয় প্লাস আচমকা থাপ্পড়ে ভরকে যায়। কিছু বলতে যাবে তার আগেই চুলের মুঠো ধরে দাঁতে দাঁত পিষে বলে ওঠে নাভান। টাকার গন্ধটা এত দামি যে নিজের সস্তা শরীর বিলিয়ে দিতে হয় বড়লোক ছেলেদের কাছে। নাভানের কথায় অহংকারের আগুন ছিল, চোখে ছিল অবজ্ঞা। সে তেজি গলায় বলে ওঠে, টাকার জন্য যদি শরীর দিয়ে খেলতে হয় তাহলে অভিনয়টা আর একটু ভালো করতে পারতি। এই শেহতাজ খান নাভানের সাথে লাগতে আসা এত সহজ হবে না তোর মতো থার্ড ক্লাস মেয়েদের। হেরার শরীর নিস্তেজ হয়ে যাচ্ছে যেন। সে এখনো ভয়টা কাটাতে পারছে না। কিন্তু শেহতাজ খান নাভানের নাম শুনে সে কিছুটা অবাক হয়। এমন ভাবে তাদের সাক্ষাৎ হবে কল্পনার বাইরে। হেরা ছলছল চোখে তাকায় নাভানের দিকে। কত ছেলে মেয়েদের সামনে তার চরিত্র তুলে কথা বলছে। আসলে নিলয় যেমন বলেছে লোকটা তেমনই, কিন্তু সে মুখে কিছু বলতে পারছে না। তাও অনেক কষ্ট করে কিছু বলতে চায়, যেহেতু জড়িয়ে ধরাটা বলছিল তার। আমি আসলে আমি ইচ্ছে করে ধাক্কা খাইনি, জড়িয়ে ধরিনি। আমার পিছনে